আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, ঢাকার উত্তরায় একটি ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক এবং অপমানজনক। ঘটনাটি সাবেক নির্বাচন কমিশনার সাবেক সচিব কে এম নুরুল হুদাকে নিয়ে ঘটনাটি ঘটেছে। তাহলে চলুন কে এম নুরুল হুদা তার সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানব। কে এম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা, সাবেক সচিব, সাবেক নির্বাচন কমিশনার এবং দক্ষতার সাথে সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্ব বিবরণ: সেক্টর 9 এর সাব সেক্টর কমান্ডার। 1971 সালের অক্টোবর থেকে পাক বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দেন। কমান্ড অব সার্ভিস ও রণাঙ্গ, গলাচিপা ও পানপট্টির মতো স্থানে দীর্ঘ অপারেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ ও উৎকর্ষ: নিজ গ্রামের প্রশিক্ষণ ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষিত করেন। স্থানীয় প্রশাসনিক নেতৃত্ব, প্রশাসনিক ও যুদ্ধ সংগঠন উভয়ই তার অধীনে পরিচালিত হতো। কে এম নুরুল হুদা একজন বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সচিব। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষত তিনি 2017 সালে ফেব্রুয়ারি থেকে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তার অপরাধ: তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। রাজাকারের সন্তানেরা, রাজাকারের বাচ্চারা সহ্য করতে পারেন নাই, বিধায় তাকে এত জঘন্যভাবে অপমান অপদস্থ করা হয়েছে, যা একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে কোনোভাবেই কাম্য ছিল না। কিন্তু তাকে নিয়ে যে ঘটনা ঘটানো হলো খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা, যা সাধারণ জনগণের মধ্যে আলোচনা সমালোচনার শুরু হয়েছে এবং অসম্মানজনক, নেক্কারজনক ঘটনা ঘটেছে। এবং একজন সাবেক সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাকে নিয়ে একজন ভদ্রলোক তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টায় কিছু সন্ত্রাসী মব জাস্টিস করে ভদ্রলোকের মান সম্মান যারা ক্ষুণ্ণ করেছে, যারা তাকে অপমান অপদস্থ করেছে, এমনকি তাকে জুতার মালা পরানোর স্লোগান দিয়ে তাকে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়েছে। তারা কি জানতেন না তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? তাহলে বোঝা গেল একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। এদেশের মুক্তিযোদ্ধাদের বেছে বেছে এভাবেই অপমান করা হচ্ছে। প্রশ্ন হলো, তিনি আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিধায় তিনি অপরাধী। তিনি যদি বিএনপি জামাত করত তাহলে তিনি অপরাধী হতেন না। তিনি আওয়ামী লীগের সময় একজন সচিব, নির্বাচন কমিশনার ছিলেন, বিধায় তিনি অপরাধী। এটা কেমন কথা? এটাই তার কপালের দোষ। বোঝা গেল যত দোষ নন্দ ঘোষ। ঠিক আছে, বুঝলাম তার দোষ। তিনি আওয়ামী লীগের আমলে বিশেষ পদে তিনি দায়িত্ব পালন করেছেন, তাই তিনি অপরাধী। যদি তিনি অপরাধ করেও থাকেন, দেশে প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, কোর্ট কাচারি আছে, সেখানে সিদ্ধান্ত হবে, দেশের প্রশাসন তারা সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন তদন্তের মাধ্যমে তিনি যদি দোষী হয়ে থাকেন, তবে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু প্রশ্ন হলো, জোরপূর্বক টোকাই কিশোর গ্যাং
তাদেরকে পাঠিয়ে দিয়ে মব জাস্টিস করে একজন মুক্তিযোদ্ধা, সাবেক সচিবকে, সাবেক নির্বাচন কমিশনারকে এভাবে যদি অপমান অপদস্থ করা হয়, তাকে জুতার মালা পরানো হয়, তাহলে বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা, কোনো সম্মানিত ব্যক্তি সম্মানের সাথে সরকারি কর্মকর্তা বলেন, চাকরিজীবী বলেন, যখনই তারা অবসরে যাবে, অর্থাৎ অবসর নিলেই তারা অপরাধী হয়ে যাবে। তাও আবার এই অবৈধ ইউনুসের মব জাস্টিস বাহিনী চোর ডাকাত খুনি ছিনতাইকারী বাটপার জঙ্গি সন্ত্রাসীদের হাতে, এদের হাতে লাঞ্ছিত হওয়ার চাইতে মরে যাওয়া একজন মুক্তিযোদ্ধার তার জন্য যথেষ্ট ভালো ছিল। আর যদি এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে, তাহলে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা কোথায়? তারা কি করছে? সাধারণ জনগণের কাছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? জবাব চায় সাধারণ জনগণ। প্রশ্ন হলো, যারা প্রশাসনে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনী রয়েছে, তাদেরকে কারা পরিচালনা করছে? এই প্রশ্ন সাধারণ জনগণের। এই সকল মব জাস্টিস, কিশোর গ্যাং, টোকাইদের পাহারা দিবেন, নাকি দেশের জনগণের নিরাপত্তায় সাধারণ জনগণকে পাহারা দিবেন? বাংলাদেশটাকে সরকারের প্রশাসন চালাচ্ছে, নাকি এই দেশটাকে টোকায় গুন্ডারা, সন্ত্রাসীরা এই বাংলাদেশটা চালাচ্ছে? এই প্রশ্নের জবাব বিশেষ করে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং বিশেষ করে আর্মি বাহিনী, তাদের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা এই সকল টোকাই খুনি সন্ত্রাসীদের কাছে কেন প্রশাসন দুর্বল? জনগণের কাছে জবাব দিতে পারবেন? পারবেন না। দেশের আইনের শাসন, বিচার ব্যবস্থাকে আপনারা কি সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন? সাধারণ জনগণ জানতে চায়। আমি আমার অনেকগুলো ভিডিওতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি। সেখানে তাকে আমি সম্মান জানিয়েছি, কারণ তিনি আমাদের দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তিনি জাতির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আইন শৃঙ্খলার বিষয় নিয়ে তার ভাবনা এবং তার চিন্তাধারা এবং গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকায় তার নাম উঠে আসা উচিত ছিল। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হয়, তিনি সেনাপ্রধানের দায়িত্ব থাকার পরও একের পর এক বাংলাদেশে এই ধরনের জঘন্য ঘটনা, অপরাধ, একের পর এক জঙ্গি, খুনি, সন্ত্রাসীরা যেভাবে মব জাস্টিস করে ঘটিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা ছিল, সেই ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস সাধারণ জনগণ হারাতে বসেছে। অনেক সেনা অফিসার তারা মব জাস্টিসের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে জনগণকে উৎসাহিত করেছিলেন, বলেছিল এদেশে কোনো মব জাস্টিস বাহিনী, কিশোর গ্যাং থাকবে না, কোনো মব জাস্টিস চলবে না। তারপরে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে যে ঘটনা উত্তরায় ঘটে গেল, খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। এদেরকে যদি প্রশাসনের লোক সামলাতে না পারে, এদেরকে আইনের আওতায় না আনতে পারে, তাহলে দেশের আইন শৃঙ্খলা, দেশের প্রশাসন নিয়ে সাধারণ মানুষের কি লাভ হবে? যদি কেউ অপরাধ করে, অপরাধী হয়, তাহলে বাংলাদেশে আইনের শাসন, প্রশাসন রয়েছে, তারা অপরাধীকে শনাক্ত করার জন্য, অপরাধীকে ধরার জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অধিকার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রয়োজন হলে আর্মি বাহিনী আসামিকে ধরার জন্য সকল প্রকার প্রস্তুতিমূলক কর্মসূচি তারা হাতে নেবে। কিন্তু টোকাই, কিশোর গ্যাং, মব জাস্টিস বাহিনী রাজনৈতিক দলের নাম বিক্রি করে জোরপূর্বক একজন মানুষকে অপরাধী বানাবে, আর প্রশাসন, যে কোনো বাহিনী পিছন থেকে তাকিয়ে তারা খেলা দেখবে, মজা দেখবে। এ ধরনের আইন, এ ধরনের প্রশাসন যদি বাংলাদেশে আরো কিছুদিন চলতে থাকে, তাহলে
এই দেশে শাসন ব্যবস্থা জঙ্গি সন্ত্রাসীদের দখলে চলে যাবে। আর দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিজড়া সেজে রাস্তাঘাটে গান বাজনা করে বেড়াবে আর বলবে আমরা জনগণের নিরাপত্তার গান গাই। হিজড়াদের গান বাজনা থেকে জনগণ হাততালি দেবে আর বলবে এগুলা দেখার চাইতে তোমরা আমাদেরকে গুলি করে মেরে ফেলো, তবুও শান্তি। কিন্তু অন্যায়ের পক্ষে আর মাথা নত করানোর চেষ্টা করো না। প্রিয় দর্শক, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই এগিয়ে যাব। প্রয়োজনে সত্যের পক্ষে লড়াই করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই প্রতিজ্ঞা নিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।